গ্রিন টেলিভিশনের কৃষি বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফ হোসেন। এ সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক প্রশ্নোত্তর, কৃষি জিজ্ঞাসা। দেশে প্রথমবারের মতো উন্নত জাতের স্ট্রবেরি উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক অধ্যাপক। তবে এই উদ্ভাবন শুধু কৃষি প্রযুক্তিতে সীমাবদ্ধ নয়, ২৪-এর গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের সম্মান জানাতে তিনি এই নতুন জাতের নাম দিয়েছেন ফ্রিডম ২৪। রং আর স্বাদে অনন্য, আকারে প্রচলিত জাতের চেয়ে বেশ বড়, রাজশাহীর মাটিতে ফলছে এমনই এক স্বপ্নজয়ী স্ট্রবেরি। দীর্ঘদিনের নিরলস গবেষণায় এই অভাবনীয় সাফল্য পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মঞ্জুর হোসেন। F24 আমাদের ওইভাবে করা যে এটা রোগ, এই যে মাঠ দেখলে বুঝতে পারবেন রোগ বিষয় কম আছে এবং অনেক ফলন এটার। এটা বিঘাতে ৩ থেকে ৪ টন ফলন হয়, যেটা ফেস্টিভ্যালে ২ টন। অধ্যাপক জানান ১০ বছরের চেষ্টায় এই নতুন জাত উদ্ভাবন করেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতটির নাম রেখেছেন ফ্রিডম ২৪। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে মার্চের শেষ পর্যন্ত এই ফল উৎপাদন করা যায়। তো আমাদের এখানে যে মাঠটা দেখছেন এটা ফ্রিডম 24 বলে আমরা একটা নতুন জাত করেছি, গত বছরই রিলিজ করা প্রথম, এবং এটা দীর্ঘ ১০ বছর দুটো জাতের মধ্যে এটা ক্রস করা হয়েছে। একটা দেশে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ শুরু হয় ২০০৭ সালে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এ জাতের স্ট্রবেরি উদ্ভাবন করেন রাবির সাবেক অধ্যাপক। তার স্ট্রবেরির মাঠে কাজ করছেন অনেক দক্ষ শ্রমিক, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। আমি এখানে কাজ করে আমার ফ্যামিলি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদেরকে এখন ৫০০ টাকা রোজ দেয়, তো যাই হোক আমাদের চলে আর কি। জেলায় প্রায় ২৯,০০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে স্ট্রবেরি। এই বিদেশি ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। তো শীত যদি ঠিকঠাক মতো পড়ে তাহলে দেখি যে সেই বছর আমাদের উৎপাদনটা বেশ ভালো হয়। কৃষি বিভাগ থেকেও আমরা এর আবাদ বৃদ্ধিতে কৃষকদের পর্যাপ্ত পরামর্শ প্রদান করে যাচ্ছি। দেশে ফ্রিডম ২৪ জাতের স্ট্রবেরি চাষে একদিকে যেমন কমে আসবে আমদানি নির্ভরতা, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনেও ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের নদীর তীরে বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে কালোজিরা। সব রোগের মহৌষধ হিসাবে কালোজিরার খ্যাতি বহু পুরনো। এর মধ্যে এ অঞ্চলের রবি ফসল হিসাবে কালোজিরা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কৃষকরা বলছেন এবার এ জেলায় কালোজিরা বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা অভিযোগ করেন উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত কৃষি বিভাগ থেকে সরকারি প্রণোদনা বা পরামর্শ পাচ্ছেন না তারা। টাঙ্গাইলের ভুয়াপুর সদর, নাগরপুর ও কালিহাতী উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কালোজিরার আবাদ করে আসছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে ৪ থেকে ৫ মণ কালোজিরা উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রতি মণ ২০ থেকে ২২,০০০ টাকা। তাই কম খরচে বেশি লাভবান হওয়ায় এ জেলায় কালোজিরার চাষ দিন দিন বাড়ছে। কৃষকরা জানান এটি যেমন মশলা হিসেবে ব্যবহৃত হয়, তেমনি রয়েছে নানা ভেষজ গুণ। তাই দিন দিন এর ব্যবহার বাড়ায়, বাজারে চাহিদাও বেড়েছে কয়েক গুণ। ২ বিঘা কালোজিরা চাষ করছি, গত বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে এবং কি দামও একটু ভালো হয়েছে। এবার আমি গত বছর ৬০% বুনছিলাম, এবার আমি একটু বেশি বুনছি। লাভ মোটামুটি গাছের ভালো আছে, কোনো জায়গা থেকে কোনো আমরা পাইতেছি না। তবে কৃষকদের অভিযোগ এবার জেলায় কালোজিরার বাম্পার ফলন হলেও উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত কৃষি বিভাগ থেকে সরকারি প্রণোদনা, পরামর্শ ও প্রশিক্ষণ যথাযথভাবে পাচ্ছেন না তারা। কৃষি অফিসার থেকে তো কালোজিরা আমরা পাই নাই, এটা তো আমরা নিজেরাই বুনছি। কোনখান থেকে সাহায্য পাইনি, আমরা নিজেরাই বেতন রেখে নিজেরাই জানা আছে আটে কোনে কিনে আইনি আমরা বুনি। আবাদ করতে তো মেলা কিছু লাগে, তো আমাদের শহর এলাকায় কোনো অনুদান আসে না। এদিকে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। যেখানে আমাদের দুর্গম এরিয়া আছে সেখানে আমাদের যাতে মনিটরিং যাতে আরও জোরদার হয়, এই জন্য আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে কৃষকদেরকে তারা সর্বাত্মক পরামর্শ দিয়ে সহযোগিতা করে। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৬৩ হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ৮০ মেট্রিক টন। কাঁচামরিচ আবাদের সুবাদে বদলে গেছে টাঙ্গাইলের দুর্গম চলাঞ্চল সুশোয়ার মানুষের জীবনযাত্রা। এক সময়কার ধুধু বালুচরে নানা শস্যের পাশাপাশি এখন শোভা ছড়াচ্ছে কাঁচামরিচের বাগান। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজারজাতে বেগ পেতে হয় বলে জানান চাষিরা।
প্রমত্তা যমুনার ভাঙা গড়ার খেলার মাঝখানেই নিজেদের ভাগ্য করে নিচ্ছেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার দুর্গম চর শুশুয়ার বাসিন্দারা। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা চরের জমিতে হরেক রকমের শস্য আবাদ হচ্ছে। ভুট্টা, বাদামের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শে দুর্গম এই চরে বাড়ছে কাঁচামরিচের আবাদ। নিজেদের চাহিদা মিটিয়ে পাইকারিভাবে 40 থেকে 50 আর খুচরায় 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে মরিচ। আমাদের সংখ্যা চর অঞ্চলে খুব বেশিতে মনে করেন যে ভালো হইলে শুকা 12 মন হয়, আর কাঁচাটা তো 20-30 মন হয়। ভালোই পাইকে আসতেছে। আমি এবার কাঁচাও কিছু বিক্রি করতেছি নিয়ে বাজারে। বাজারে নেওয়া কষ্ট হয়, দূরে হয়, নিতে পারি না, এই ছোট ছোট বাজারে কিছু বিক্রি করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোয়েব মাহমুদ জানান, অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কাজ চলছে। আমাদের কৃষকদেরকে তাদেরকে মরিচ উৎপাদনের যে বিভিন্ন প্রযুক্তি বা রোগ বালাই পোকামাকড় দমন বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, যাতে তারা এই মরিচের চাষটা আমাদের আরও বৃদ্ধি পায় এবং তারা আরও লাভবান হতে পারে। জেলায় এবার 1023 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1350 মেট্রিক টন। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা মানিকগঞ্জে এবার হয়েছে বাম্পার ফলন। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠ জুড়ে পেঁয়াজের সমারোহ থাকলেও কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার দরের অস্থিরতা ও হিমাগারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় লোকসানের সংখ্যায় দিন কাটছে তাদের। মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় আর ঘিওর উপজেলার দিগন্তজোড়া ফসলের মাঠ এখন সেজেছে পেঁয়াজের চারা আর বাড়ন্ত গাছে। এবারে 3 উপজেলায় মুড়িকাটা ও হালি পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে নজরকাড়া। স্থানীয় বাজারের পাইকারদের হাত ধরে মানিকগঞ্জের এই পেঁয়াজ পৌঁছে যায় রাজধানী ঢাকা সহ সারা দেশে। ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজের আমদানি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত সাধারণ কৃষক। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার পেঁয়াজ ভালোই হয়েছে, দাম এবং কি কমে গেছে এবং কি হবে এখনো বলা যাচ্ছে না। অন্তত নিম্ন 2000 টাকা আমাকে থাকার দরকার। বাজারটা 3000-2500 অন্তত থাকার দরকার। পেঁয়াজ নিয়ে দাম নিয়ে সংখ্যাতে আছি, দাম হঠাৎ করে কমে গেল। প্রতি বছরই পেঁয়াজের মৌসুমে একই সংকটে পড়েন মানিকগঞ্জের কৃষকরা। হিমাগার সংকট ও সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে স্থায়ী সমাধান চান তারা। এক মন পেঁয়াজ যে পেঁয়াজ খরচ হয়েছে আমাকে কৃষক দিয়ে কামলা দিয়ে সবকিছু আবহাওয়া দিয়ে সবকিছু দিয়ে ওষুধপাতি দিয়ে 1 মন পেঁয়াজের খরচ পড়ছে 1500 টাকা। তাতে আমাকে লাভ হয় না, ভবিষ্যতে দাম বাড়ার দরকার। এইভাবে থাকলে আমরা বাঁচব না। এবার এ জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল 7867 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশাতীত। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 8000 মেট্রিক টন বেশি পেঁয়াজ ঘরে তুলছেন কৃষকরা। আর রক্ষণাবেক্ষণের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে জানালেন কৃষি কর্মকর্তা। তথা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এই এয়ারফ্লো মেশিন পেঁয়াজ কৃষকদের মাঝে, পেঁয়াজ চাষিদের মাঝে বিতরণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এবার পেঁয়াজ চাষ যেমন ফলন ভালো হবে এবং তারা তাদের যে সংরক্ষণের যে সমস্যাটা, সেই সমস্যাটিও দূর হবে। প্রকৃতি দুহাত ভরে দিলেও হিমাগার আর সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে সেই উপহার এখন চাষিদের জন্য উদ্বেগের কারণ। প্রান্তিকে কৃষকদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে দ্রুত সরকারি উদ্যোগ জরুরি। দর্শক, আমার কৃষিতে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে জানাবো জৈব কৃষির গুরুত্ব নিয়ে বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকবেন। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। বাংলাদেশের কৃষি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে জলবায়ু পরিবর্তনের আঘাত, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি, জমির ক্রমহ্রাসমান পরিমাণ এবং মাটির উর্বরতা হ্রাস, সব মিলিয়ে কৃষি উৎপাদন এখন টেকসইতার কঠিন পরীক্ষার মুখে। অতীতের ঐতিহ্য নির্ভর কৃষি পদ্ধতি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এখন প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক, তথ্য নির্ভর এবং পরিবেশ বান্ধব কৃষি উদ্ভাবন। এই প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে 3টি প্রযুক্তিগত ধারা, বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি এবং জৈব কৃষি বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে টেকসই উন্নয়নের নতুন দ্বার। কোনো ধরনের কৃত্রিম সার, রাসায়নিক ইত্যাদি ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত ফসলকেই অর্গানিক বলা হয়। জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়।
উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। এই জৈব চাষে যেমন বিষমুক্ত ফসল উৎপাদন হয়, তেমনি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অর্গানিক ফার্মিং হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে প্রকৃতির যে নিজস্ব নিয়ম আছে সেটা মেনে কৃষিকাজ করা হয়। আর অন্যভাবে যদি আমি বলতে চাই, মাটি, গাছ, মানুষ, প্রাণী সবাইকে সুস্থ রেখে যে কৃষিকাজ করা হয় তাকে অর্গানিক ফার্মিং বলে। আর এই যে অর্গানিক ফার্মিং বাংলা যদি আমরা করি, জৈব কৃষি, আসলে অর্গানিক ফার্মিং শব্দটা প্রথম একজন বিখ্যাত বিজ্ঞানী, তো ওনার নাম হচ্ছে ওয়ালটন জেমস, তার বুক হচ্ছে লুক টু দ্য ল্যান্ড, সে 1940 সালে ইন্ট্রোডিউস করে এবং সেই অর্গানিক ফার্মিংটা মুভমেন্টে অনেক ভূমিকা রাখে। ফরমালিনযুক্ত খাবারের আধিক্য থাকায় গত কয়েক বছর ধরে অর্গানিক খাদ্যের চাহিদা বাড়ছে। ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত তাদের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সাধারণ সার মিশ্রিত ফসলের চেয়ে অর্গানিক ফসলে কীটনাশকের পরিমাণ 1/4 চেয়েও কম থাকে। বিষাক্ত ধাতব উৎপাদনও কম থাকে। তাই এতে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। কোনো পেস্টিসাইড, কোনো কেমিক্যাল ইউজ করা হবে না, যেটা কৃষি হোক বা গরু, ছাগল, হাঁস, মুরগির ক্ষেত্রেই হোক। আরেকটা হলো যে যেটা রেগুলার ফার্মিং, সেটাতে আমরা যেটা আমি আগে বলেছি যে ফার্টিলাইজার, পেস্টিসাইডস, তারপর হরমোন, অ্যানিমেলের ক্ষেত্রে হরমোন ইউজ করতেছে, তারপর গ্রোথ প্রমোটর ইউজ করে, এইগুলি করেছে রেগুলার ফার্মিংয়ে। কিন্তু অর্গানিক ফার্মিংয়ে টোটালি করা যাবে না, যেটা হবে খুবই হেলদি। বিশেষ করে আমরা যদি নিরাপদ খাদ্য পেতে চাই তাহলে আমাদেরকে অর্গানিক ফার্মিংয়ের দিকে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি হচ্ছে কৃষি। এদেশের 90% কৃষকের মাঝে মধ্য 80-র দশকের আগ পর্যন্ত অর্গানিক কৃষি ছিল বেশ জনপ্রিয়। তারপর নানা প্রলোভনে কৃষকরা বাধ্য হয়ে রাসায়নিক কৃষিতে ঝুঁকে পড়েছে 90-এর দশকে। বর্তমান বিশ্বে অর্গানিক কৃষিতে কৃষকদের আগ্রহ বেড়েছে বটে, তবে বাংলাদেশে এর মাত্রা খুবই কম। 2010-এ অর্গানিক ফুড মার্কেট ছিল $1 বিলিয়ন, আর এটা 2020-এ হচ্ছে $200 বিলিয়ন মার্কিন ডলার, এবং 2027-এ বলা হচ্ছে $512 মিলিয়ন। তার মানে যে গ্লোবাল মার্কেটে এটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ পার্সপেক্টিভে এটা একটু আমরা পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? কারণ যদি আমাদের দেখেন অর্গানিক ফার্মিংয়ে আমি কিছু কথা বলেছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে একটা কৃষি জমিকে যদি আপনি অর্গানিক ফার্মিং করতে চান তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কেমন? যেমন 3 বছর পর্যন্ত ওই জমিতে কোনো পেস্টিসাইড, কেমিক্যালস ইউজ করা যাবে না, অর্থাৎ আপনাকে 3 বছর জমিটা রেখে দিতে হবে, এটা একটা বিষয়। আর অর্গানিক ফার্মে আরেকটা বৈশিষ্ট্য হলো যে মাটির একটা নির্দিষ্ট পরিমাণ গুণাগুণ থাকতে হবে, যেমন সেখানে হেভি মেটাল, লেড, আর্সেনিক, তারপর হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ, তারপর হচ্ছে যে জৈব বৈশিষ্ট্য, এইগুলি একটা বিষয় আছে। আর আরেকটা সবচেয়ে বিষয় হলো যে সবচেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে একটা অর্গানিক ফার্মিং যে আপনি যে জমিতে করবেন, এই অর্গানিক ফার্মিংয়ের থেকে রেগুলার ফার্মিংয়ের দূরত্ব থাকতে হবে 1 থেকে 3 কিলোমিটার। জৈব সার প্রয়োগ ও জৈব কীটনাশক প্রযুক্তি ব্যবহার করে ধানসহ বিভিন্ন ধরনের ফসল এবং সবজির উৎপাদন খরচ শতকরা 25 থেকে 30% কমিয়ে আনা সম্ভব। জৈব সার ব্যবহার করলে ফসলের উৎপাদন খরচ রাসায়নিক সারের চেয়ে শতকরা 50 থেকে 60% কম হয়। অর্গানিক খাবার ও শাকসবজি সামান্য ব্যয়বহুল এবং পোকামাকড় দমনের জন্য রাসায়নিক বিষ না দেয়ায় এবং পচন রোধের জন্য ফরমালিন না দেওয়ার ফলে সংরক্ষণ ব্যয় বেশি। অর্গানিক ফার্মিংয়ে যেহেতু একটা পরিবেশ বান্ধব, এটা কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে এটার উপকরণের দাম বেশি এবং এটার উৎপাদন কস্ট অফ প্রোডাকশন বেশি হয় যেহেতু ফলন কম, এবং হচ্ছে যে সার্টিফিকেশন প্রক্রিয়াটা জটিল এবং একটু সময় সাপেক্ষ, এবং এদের মার্কেট বাজার ব্যবস্থা বিশেষ করে অর্গানিক ফুডের এবং সাপ্লাই চেইনটা একটু উইক। এই বিষয়গুলি মেজর চ্যালেঞ্জ অর্গানিক ফার্মিংয়ের। জৈব সার প্রয়োগ করলে আর অতিরিক্ত ইউরিয়া, পটাশ ও টিএসপি সার প্রয়োগের প্রয়োজন হয় না। এছাড়া মাটির উর্বরতা ও স্বাস্থ্য দীর্ঘস্থায়ী হয়। উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। বাংলাদেশের 1162 হেক্টর জমি অর্গানিক ফার্মিং হচ্ছে। তো এই অর্গানিক ফার্মিং করতে হলে কী করতে হবে, যে সার্টিফিকেশন প্রক্রিয়া যে জটিল এবং সময় সাপেক্ষ সেটা একটু সহজ করতে হবে। তারপর হচ্ছে কৃষিকে যারা অর্গানিক ফার্মিং করবে তার কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে ভর্তুকি দিতে হবে, এবং এটার জন্য আলাদা একটা বাজার বা মার্কেট করতে হবে। এবং বিশেষ করে আমাদের পাঠ্যসূচিতে কৃষি বিষয়ে আমাদেরকে অর্গানিক ফার্মিং বিষয়ে সচেতন করতে হবে। কম খরচে শস্যে এ ধরনের জৈব কীটনাশক ব্যবহার করে একদিকে যেমন কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব, তেমনি জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব।
মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের 37,000 হেক্টরেরও বেশি আম বাগান। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। পোকামাকড় দমন সহ ফলন নিশ্চিতে চাষিদের সব রকম সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নাটোরে আমবাগানগুলো যেন সেজেছে অপরূপ রূপে। মুকুলের গন্ধে ভরে গেছে চারপাশ। সোনালী মুকুলে ঠাসা প্রায় প্রতিটি আম গাছ। অনেকদিন পর এই অঞ্চলের খামারিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। নাটোর জেলার আম উৎপাদনের প্রধান 3 উপজেলা বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম। গত কয়েক মৌসুমে লোকেশনের কারণে অনেকেই বাগান কেটে ফেললেও এবার বাগানগুলোর প্রায় প্রতিটি আম গাছ ছেয়ে গেছে মুকুলে। কৃষকরা বলছেন এবার আবহাওয়া সব দিক থেকে অনুকূলে। ভালো ফলনের আশায় সেচ সহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের মাঠ কর্মীদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ রয়েছে চাষিদের। বা ভালোভাবে যদি ওষুধপাতি দিয়া পরিচর্যা করা যায় তাহলে এবছরে লাভবান হওয়া যাবে। ওটা দিচ্ছে আমরা নিজের জ্ঞান থেনে, বুঝলেন। কোনো কৃষি অফিসার খুব কম আসে, কোনো দিন দেখা হয়, কোনো দিন দেখা হয় না। আবার ভালো দাম না পেয়ে গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে। 1 বিঘে ভেঙে 7 মণ ধান হয়েছে। তাহলে আমের যে দাম, আম বেশি ওষুধপাতি খরচ খান্তি করি, যে টাকা হয় ওষুধের দামই হয় না। তাহলে 1 বিঘে ভেঙে ফেলার থেকে কী করবো? এই কারণে গাছ কাটি ফেলা দিচ্ছি, দেওয়া ফসল করবো। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগও। তবে মাঠ কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে খামারিদের অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলেন, শুধু দোকানদারদের পরামর্শ না নিয়ে কৃষকদের মাঠ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমাদের কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কিন্তু প্রত্যেকটা ব্লকে আসছে এবং তাদের মোবাইল নম্বরগুলো বিভিন্ন বালানাশকের দোকানে লাগানো আছে। কি পরামর্শ প্রয়োজন সেটি কিন্তু দিতে পারে। কিন্তু কৃষক দেখা যায় এই ঝামেলা না করে সরাসরি দোকানদারের কাছে যায়। সেই দোকানদার দেখা যায় যে তার ইচ্ছা মতো তো বালানাশক তাকে দিয়ে দিচ্ছে, সেটি প্রয়োগ করে কিন্তু অনেক সময় কৃষকরা ফল পায় না। দেশীয় ভিন্ন জাতের সুমিষ্ট আম উৎপাদনে প্রসিদ্ধ নাটোর জেলায় এবার আমের উৎপাদন 85,000 টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে ঝিলমিল করে বাতাসে দুলছে সবুজ ভুট্টা গাছ। কয়েক বছর ধরে ভুট্টার আবাদ বৃদ্ধি পেলেও এবছর কিছু এলাকায় আবাদ কমিয়ে বহুমুখী ফসল চাষে কৃষকদের পরামর্শ এবং প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকরা গত কয়েক বছর ধরে ভুট্টা চাষে ঝুঁকেছেন। তবে চরাঞ্চলে অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভজনক হওয়ায় ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। ভুট্টা চাষে সেচের প্রয়োজন তুলনামূলক কম। বর্তমানে আটা উৎপাদনের বিকল্প হিসেবে ভুট্টার ব্যবহার বাড়ছে। পাশাপাশি গবাদি পশুর খাদ্য, জ্বালানি এবং পোলট্রি শিল্পে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে গড়ে 45 থেকে 50 মণ ভুট্টা উৎপাদন হচ্ছে। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা খরচ করে কৃষকরা 35 থেকে 40,000 টাকার ভুট্টা বিক্রি করতে পারছেন। চলতি মৌসুমে ফলনের আকার ও মান ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। আমাদের চর এলাকায় ভুট্টা বেশ ভালো হয়, 48 থেকে 35-40 এর নিচে হয় না। সরকারের কাছে আবেদন, যদি তারা যদি সহযোগিতা করতে পারে তাহলে আমরা আরো বেশি ফলন করতে পারবো। এবার মনে করেন যে ওই 1-1.5 মণ হইতে পারে। প্রতি বছরই আবাদ করা হয়, এখন তো কেবল এবার আরম্ভ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোয়েব মাহমুদ বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং তারা লাভবান হন। যাতে ভুট্টা যেটা হয় সেটা যাতে কৃষকরা যাতে ভালোভাবে যারা যাতে করতে পারে, যারা লাভবান হতে পারে, এটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। আমরা বিভিন্ন উপজেলায় আমাদের উপসহকারী কৃষি অফিসাররা, মাঠ পর্যায়ের কর্মকর্তা তাদেরকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি উৎসাহিত হবেন। আগামীতে জেলায় ভুট্টার আবাদ কমিয়ে অন্যান্য ফসলের আবাদ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। জেলায় এবার 8,750 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান আমার কৃষিতে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব কৃষির আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে।